আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফোকাস টিভির আজকের বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের অতিথি নুরুল মুস্তাফা রইসি ভাইয়া। ভাইয়া 11 বছর ধরে আমেরিকায় আছেন। তার আগে তিনি 12 বছর ধরে বাংলাদেশে শিক্ষকতা করেছেন। প্রায় 3 বছর শিক্ষকতা করেছেন দুবাইতে। এরপরেও তিনি আমেরিকায় পাড়ি জমান এবং এরপরে তার আমেরিকার বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে আমরা আজকে তার সাথে অনেকগুলো আলোচনা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আচ্ছা ভাইয়া, প্রথমেই আপনার কাছে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আহ, আপনি যখন প্রথম আমেরিকায় গিয়েছিলেন বা আপনার যে আমেরিকা যাওয়ার যে দীর্ঘ যাত্রাটা, এটা আসলে কেমন ছিল, বা আমেরিকায় যাওয়ার পরে আপনার কি সকল কোনো সমস্যা বা ওরকম কিছু সম্পর্কে আপনার অভিজ্ঞতাগুলো জানাবেন আমেরিকায়। হ্যাঁ, 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 ঠিক আছে। সেটা একটা বেশ ভালো অভিজ্ঞতা। আমরা তো প্রায় 12-13 বছর যাবত অপেক্ষা করছিলাম যে আমেরিকা আসবো। তবে আল্লাহর কাছে আমাদের একটা প্রার্থনা ছিল, আমার এবং আমার পরিবারের, যে আমেরিকায় যাওয়াটা যদি আমাদের জন্য মঙ্গলকর হয়, আল্লাহ পাক তাহলে এটাকে কবুল করিয়ে আমাদেরকে নিয়ে যেও। আর যদি আমেরিকা যাওয়াটা আমাদের জন্য মঙ্গলকর না হয়, তাহলে যেকোনো ভাবে আমাদের আমেরিকায় যাওয়ার ব্যাপারটা তুমি বন্ধ করে দিও। তো যাই হোক, আমরা ভিসা পেয়ে গেলাম। আমার বড় ভাই নুরুল আলম রইসি সাহেব, উনি উনার মাধ্যমে আমাদের আসা। তো আমরা ওখান থেকে আহ 2014 সালের নভেম্বরে আমরা সবাই মিলে, আমি, আমার ওয়াইফ এবং আমার 3 ছেলে মেয়ে, 2 মেয়ে 1 ছেলে, আমরা রওনা হই 14 তারিখে নভেম্বরে, আহ এই 2014 সালে। এবং আমরা ইতিহাদ এয়ারলাইন্সে এসেছিলাম। আবুধাবিতে আমাদের ট্রানজিট ছিল আহ 4 ঘন্টা। এরপর আমরা নিউ ইয়র্কে পরের দিন আসলাম। দীর্ঘ যাত্রা, প্রায় 12 ঘন্টার মতো মনে হয় লেগেছিল। এখানে এয়ারপোর্টে আমাদের আত্মীয় স্বজন এবং আমার বিশেষ বন্ধু কাজী মোহাম্মদ ইসমাইল, যিনি আচ্ছা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা একসাথে পড়ালেখা করতাম, তারপরে একই রুমে থাকতাম, একসাথে আমরা প্রফেসরি করতাম চট্টগ্রামে। চট্টগ্রামে। সে, তার সঙ্গে অনেকদিন পর দেখা হলো। সে এখন ব্রুকলিনে আছে। বা খুব আচ্ছা, নামকরা সেলিব্রিটি। যাই হোক, মানে আপনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আপনাদের কমিউনিটি কেমন, মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কেমন আপনাদের না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা আমরা তো একসাথে পরীক্ষা দিয়েছি। তো আমাদের ভিতরে খুব ঘনিষ্ঠতা ছিল। আমরা যারাই বন্ধু বান্ধব ছিলাম তখন, সেই মুহূর্তে আমরা যখন কলেজে ইউনিভার্সিটি করেছি, পড়ালেখা করেছি, তখন রাজনৈতিক ভাবে অতটা উত্তপ্ত ছিল না। তবে আচ্ছা। তার আগের 2-2.5 বছর একদম ইউনিভার্সিটি বন্ধ ছিল, যে এরশাদ ভ্যাকেশন বলা হয়। যাই হোক, সেগুলো শেষ হওয়ার পরেই আমরা মাস্টার্স করেছি। যাই হোক, এরপর আমরা তো বাসায় চলে আসলাম, আমার বড় ভাইয়ের বাসায় আসলাম। আহ এরপর আমরা আস্তে 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 ধীরে ধীরে সবাই সেটেল হয়ে গেলাম আরকি। তবে ওই, আমেরিকায় সব। জি, 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 আমেরিকা আসলাম। আচ্ছা। বলেন। আচ্ছা ভাইয়া, আহ, আপনি তো অনেকদিন ধরে আমেরিকায় আছেন। এই আমেরিকার প্রবাস জীবনের একটা সংক্ষিপ্ত সারাংশ, এটার প্রোস এন্ড কনস গুলো আমাদেরকে যদি একটু বলতেন, সুবিধা অসুবিধাগুলো কি কি আসলে। হ্যাঁ, একটা কথা বলেছেন, সুবিধা এবং অসুবিধা। আমেরিকা তো অনেকে আসছেন। আহ বেশিরভাগই এখানে এটা একটা স্বপ্নের দেশ। এখানে স্বপ্ন পূরণের দেশ। সেই হিসেবে এখানে বাংলাদেশ থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে আসে। আমরাও ওরকম এসেছি। তো এখানে এসে জেনারেলি, আমি প্রায় পার্সোনাল ভাবে বলবো না, জেনারেল ভাবে যেটা আমি দেখলাম, আমার তো বেশি পরিচিতি বাঙালি কমিউনিটি, বাংলাদেশি কমিউনিটি যারা, এরা কি অবস্থায় হয়েছে। এ, আমি দেখেছি যে এখানে যারা বাংলাদেশ থেকে আসে, যে সমস্ত ছাত্রছাত্রী, তারা খুব কম মেধাবী যদি হয়, মধ্যম ধরনের মেধাবী হোক আর যেমনই হোক, এরা এখানে ফেল করে ব্যর্থ হয়ে যায় এমন নয়। তারা সবাই পড়ালেখা করে গ্রাজুয়েশন করে এবং চাকরি বাকরি করে, ভালো ইনকাম করে এবং তাদের জীবনটা কি হয়, সফল হয়। এবং যারা বড়রা যারাও আসে, এখানে এসে দীর্ঘদিন বসেও থাকে না, চাকরি বাকরি করে, ব্যবসা বাণিজ্য করে কোনো না কোনো ভাবে। এবং মহিলারা যারা, তারাও বেশিরভাগই বসে থাকে না। বেশিরভাগই আচ্ছা। তারাও ইন্ডিপেন্ডেন্টলি বেশ কিছু কাজ করে এবং আনন্দ ফুর্তিতে থাকে সবকিছু। এইটা হলো যে জীবনের সফলতা, সফল হয়।
এখন যদি গভীরতর অর্থে একটা কথা আমি বলি, আ সেটা সেটা হলো যে বেশিরভাগ মানুষই এখানে সার্থক হয় না। একটা হলো যে সফলতা আর একটা হলো সার্থকতা। এটা নিয়ে বিশদ আলোচনা হতে পারে। সফলতা আর সার্থকতা কিন্তু এক নয়। আমাদেরকে হ্যাঁ, একটু ছোট করে বুঝাবেন আরকি আমি জিনিসটা আসলে। সংক্ষেপে খালি অল্প কথায় বলে দেই। সেটা হলো যে মা একজন মা পিতা-মাতা চিন্তা করলো যে আমার ছেলে-মেয়ে পড়ালেখা করে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, বড় কিছু হবে, বড় অফিসার হবে, অনেক টাকা-পয়সা ইনকাম করবে, বিল্ডিং কিনবে, বাড়ি কিনবে, এই করবে, সেই করবে, এগুলো সবকিছু করে এটা হলো যে তাদের স্বপ্ন এবং আ সে হয়তো সেগুলো সবই করে। ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, বিল্ডিং করে, টাকা-পয়সা সবকিছু করে, এটা সেটা হয়। কিন্তু এর পেছনে যে মানব জনম, মানুষ হিসেবে যে সত্যিকার মানুষ হয়ে ওঠা, আমি সেইটাকে সার্থকতা বলছি। সেই সত্যিকারের মানুষ আমি খুঁজে পাই না, খুবই কম পাই। এখানে ছেলে-মেয়েরা যারাই বা আ স্বামী-স্ত্রী, পুরুষ হোক, মহিলা হোক, এরা অনেক টাকা-পয়সা, অনেক ডলার ইনকাম করছে, বাড়ি-গাড়ি কিনছে, সবকিছু করছে। কিন্তু ওই যে বললেন যে সার্থক মানুষ হিসেবে সার্থক হয়ে ওঠা, সেই মানুষ হিসেবে যে সার্থক হয়ে ওঠার ব্যাপারটা আমি খুবই কম দেখি। সেইজন্যই আমি বলি এই দেশটা স্বপ্নের দেশ। সফল হওয়ার স্বপ্ন এখানে সফল হয়। কিন্তু সার্থক হওয়ার যে মানুষ হয়ে ওঠা সেটা এখানে তেমন একটা সার্থক হয় না। মানে ওখানে আপনি বলতে চাইতেছেন হচ্ছে মানুষের মধ্যে যে মায়া মহব্বত যেটা থাকে আসলে। মায়া, মমতা, মনুষ্যত্ব, মানবতা হুম, এবং আদব, কায়দা, শিষ্টাচার হুম। এগুলো এগুলো আপনি চারদিকে যেখানেই তাকাবেন এগুলো কম দেখতে পাবেন। আমি বিস্তারিত বলছি না। আপনি দেখবেন যে সত্যিকার মানুষ হয়ে ওঠার মানব ধর্মের যে মহামানবদের যে চরিত্র ছিল, আ বিভিন্ন মহামানব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ আর যারা আছেন। তো মানুষ হয়ে ওঠার যে ধর্ম, সেই ধর্মটা আমি কম দেখি এখানে। এখানে ওই যে সফলতাগুলো আছে। সফল হয়েছে। সবাই সফল হয়, বেশিরভাগই এখানে সফল হয়। আর সফল না হইলেও দেখা যায় যে সরকারিভাবেও সফল হওয়ার জন্যে অনেক সহযোগিতা করা হয়। কিন্তু সরকারিভাবে সার্থক হ আমেরিকার গভর্নমেন্ট। সার্থক হ সার্থক হওয়ার জন্য সফল করে না। একটা ছেলে বা মেয়ে আ সম মানে সংসারে যে বাবা-মায়ের সাথে সংঘর্ষ করলো, সে বড় হয়ে গেছে, এই সেই। সে যদি আ সংসার ত্যাগ করে বা পরিবারও ত্যাগ করে, দেখা যাবে অ্যা স সরকারিভাবে বা বিভিন্ন সংস্থা তাকে সহযোগিতা করছে। এবং তাকে আলাদাভাবে ঐরকম থাকা এবং খুব মডার্ন ভাবে চলা, উল্টাপাল্টা এগুলোতে সহযোগিতা করতেছে। টাকা-পয়সার তার কোনো অভাব হচ্ছে না। তার মানে কি? সে যে তার জীবনের যে ইচ্ছা সেগুলোতে সে সফল হয়ে যাচ্ছে। কিন্তু সে তো আর মানুষ, এই যে মানব ধর্ম সত্যিকার সার্থক হয়ে ওঠার ব্যাপারটা তার দ্বারা তো হলো না। আচ্ছা, সে এটা কি শুধু ভাই আপনি মানে নিউ ইয়র্ক বা আপনি তো নিউ ইয়র্কে থাকেন, রাইট? আমি জি, জি, জি। নিউ এটা আমি নিউ ইয়র্কের নিউ ইয়র্কে পরিস্থিতিটা এরকম দেখছি। নাকি? না, না, এটা আমি নিউ ইয়র্কে দেখছি। আরো কিছু জায়গায় এরকম আছে, বাংলাদেশেও আছে। তবে আমি আমি আচ্ছা, তো আচ্ছা। সব দেশ ঘুরিনি। তবে আমি যতদূর জানতে পারি কতগুলো অনেক উন্নত দেশে এরকমের না, এতটা না। যেমন আপনি জাপানে বলেন এরকম ঘটনাগুলো কম। এখন এসব মনে হয় সার্থক হয়ে ওঠার মানুষগুলোই বেশি। জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এই সমস্ত জায়গাগুলো। কিন্তু মনে করেন লন্ডন, আমেরিকা এই সমস্ত জায়গাতেই আমি এই যে কথাটা বললাম আবার বলছি, সফল হচ্ছে সবাই, হুম। সার্থক হচ্ছে না সবাই। কি মানুষ হিসেবে যেটা স্বপ্ন দেখে মানুষ, সেই স্বপ্নের দিক দিয়ে তারা সফল। কিন্তু মানুষ হয়ে ওঠার সত্যিকারের যে মানুষ হয়ে ওঠা সেইটার আ আ সেই সার্থকতা কম। আচ্ছা ওই ভাই, যে আপনার দৃষ্টিতে আসলে ইয়ার জিনিসটা কিরকম? মানে লালনের একটা গান আছে বুঝছেন? সহজ জি। মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানী। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বুঝছেন? সেই সহজ মানুষগুলোই তো প্রকৃত মানুষ। সেই অবশ্যই। সহজ মানুষের অভাব। সহজ মানুষ নাই। পৃথিবীতে অনেক খুব ভালো অনেকগুলো দেশে আছে। কিন্তু
বেশি অনেক অনেক দেশে নাই, এখানে ওইরকম আমি ওইরকম দেখতে আচ্ছা। পাচ্ছি। আচ্ছা, আপনার দৃষ্টিতে আসলে কি করা যায় এই বিষয়ে, মানে হচ্ছে আপনি প্যারেন্টস এর মধ্যে বা বাংলাদেশি যারা হচ্ছে নাগরিকরা ওখানে গিয়ে বসবাস করতেছে, তাদেরকে আপনি কি উপদেশ দিতে পারেন যে তাদের সন্তানদের মধ্যে যাতে এই মায়া মমতাটা আসে এবং পরিবারের প্রতি যে টান দায়িত্বশীলতা এই জিনিসগুলো আসে, এ- এটার জন্য এখানে আপনাদের কি উপদেশ? আসলে আসলে আপনি যে প্রশ্নটা করলেন বললেন সেটা কি করা যায়, কি করা যায় মানে কি, চেষ্টা করা যায়, জি, কিন্তু চেষ্টা করলেই সেটা আমি সার্থক সফল হতে পারবো, সার্থক হতে পারবো এর কোনো গ্যারান্টি নেই। কারণ হলো কি যে এখানে তো আমি দেখতে পাচ্ছি যে অনেক পরিবারে দেখি যে বাবা-মা সুন্দর করে পড়ালেখা করায়, শেখায় সবকিছু। এমনকি হজ করায় নিয়ে আসে, ছোটবেলাতে কোরআন শরীফ পড়ায়, হাদিস পড়ায়, মসজিদে পাঠায়, মাদ্রাসা পাঠায়। সবকিছু করার পরেও দেখা যায় যে সে উল্টা একটু বড় হলে স্কুলে গেলে স্কুলে ব্যাপার হলো কি আমাদের এখানকার শিক্ষা ব্যবস্থাগুলোতেই যে কথাগুলো বলা আছে যে, "তোমাকে তোমার বাবা-মা বা কোনো আত্মীয়স্বজন কোনো গালি দিতে পারবে না। তোমাকে হুম, শরীরে একটু টাচ করতে পারবে না।" তোমাকে যদি গালি দেয় বা কোনো টাচ করে একটা থাপ্পড়ও দেয়, এসে ক্লাস টিচারকে বলবে। ক্লাস টিচার পুলিশে কল দেয়। পুলিশ এসে বাবা-মাকে ধরে নিয়ে যায়। বাচ্চাকে ধরে নিয়ে যায় চিরদিনের জন্য ১৮ বছরের জন্য আটকায় রাখে। আমি কিন্তু ডিসকারেজ মূলক কথাগুলো বলছি। ক্ষমা করবেন। আমি জানি এই না ভাই, অনলাইনে অবশ্যই দুই অনেক দিকে অনেক দুই দিকে। আমি জানি অনলাইনে এগুলো বলে না। এগুলো চাপা পড়ে থাকে। পত্র পত্রিকাতেও আমি কম দেখি। এগুলো বলে না। এখানকার যে নেগেটিভ কথাগুলো যেটা চরম বাস্তবতা চরম ধ্বংস করে। তাহলে দেখা যাচ্ছে সেই সাপোর্টটা আছে এখানে সরকারিভাবে এবং বিভিন্ন সংস্থার থেকে সেই সমস্ত সাপোর্ট গুলো আছে। যেখান থেকে সে যে বেয়াদবি করলো, সে যে অন্যায় করলো, বাবা-মার সাথে শিষ্টাচার বর্জিত করলো, সংসারের প্রতি চরম ঘৃণা করেছে, ওগুলো প্রকাশ করলো। এগুলো সবকিছুতেই কে এই সহযোগিতা করবে। অন্যান্য সংস্থাগুলো, তারপরে এখানে সরকারিভাবে। তো সেইজন্যে আ আপনি যে প্রশ্ন করলেন কি করা যায়? এটা ওই তো ঐরকম ভাবে চেষ্টা করা যায়। ছোটবেলা থেকেই তাকে এগুলো শেখানোর। কিন্তু তা এটা যে একটু বড় হলে সে যে সেইগুলো মেনে চলবে এবং সত্যিকারের মানুষ হয়ে উঠবে এর কোনো গ্যারান্টি নেই। এর কোনো গ্যারান্টি গ্যারান্টি নেই, কিন্তু আমাদের পক্ষ থেকে অবশ্যই চেষ্টাটা তো চেষ্টা তো থাকা করতেই উচিত হবে। বলে। চেষ্টা তো করতেই হবে। ওই যে কবি বিহারীলাল চক্রবর্তী যাকে ভোরের পাখি বলা হয়, উনি বলেছিলেন, "আসছে পথে আঁধার নেমে তাই বলে কি রইবি থেমে? তুই বারে, বারে জ্বালবি বাতি হয়তো বাতি জ্বলবে না। তাই বলে তোর ভীরুর মতন বসে থাকলে চলবে না।" চলবে না। তো আমাদের চেষ্টা করতে হবে। চেষ্টা করে আমাদের দায়িত্ব গার্ডিয়ানরা তাদের দায়িত্ব পালন করবে। আর পরবর্তীতে তারা যা করবে সেটা তাদের ফলাফল। আল্লাহ পাকও তো বলছেন, "তুমি তোমার কাজ করো।" আর বড় হওয়ার পর সে যা করবে সেটা তার ফলাফল। তার ভাগটা সে ভোগ করবে। ভোগ করবে সে অবশ্যই। ভালো-মন্দ সেটা হলো যে প্রত্যেকেরই আলাদা, আলাদা বিচার-আচার হবে। এই হলো ব্যাপার। আচ্ছা, আচ্ছা ভাইয়া, বলেন ভাই। আমরা হুম, আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে ভাইয়া তো সাহিত্য চর্চার সাথে অনেক বেশি কানেক্টেড প্রবাবলি। জি, কিছুটা, অনেক বেশি না। অনেক বেশি কানেক্টেড না। তাহলে বলেন। সেই সম্পর্কে আমাদেরকে একটু যদি বলতেন সাহিত্য আমাদের চর্চা দর্শককে। আসলে সাহিত্য চর্চা আমি আসলে করেছি। বেসিক্যালি আমি বেশিরভাগই আমি কবিতা লিখতাম। আমি ছোটবেলাতেই কবিতা লিখতাম। প্রকাশ পেয়েছে অনেক পরে ১৯৯৭ সালে আমার একটা গ্রন্থ প্রকাশ পেল। আ 'সুন্দর উজানে কাঁদে' যেটা কবি আল মাহমুদ, আবার উনাকে পান্ডুলিপিটা দেখাতে নিয়ে গেলাম মগবাজারে একটা অফিসে। উনি যেখানে বসতেন, উনি আমার কবিতার ১ম কবিতাটা পড়েই সনেট আরকি ৮ টা সনেট ছিল ১ম এ, চতুর্দশপদী কবিতা। উনি অবাক হয়ে গেলেন এবং উনি আমার দিকে তাকিয়ে থেকে আমার পান্ডুলিপিটা ড্রয়ে রেখে দিলেন। বললেন যে, "আগামীকাল এসে তুমি নিয়ে যেও।" তো পরের দিন যখন গেলাম উনি আমাকে দেখে দাঁড়ালেন। দাঁড়ায় তারপরে ড্রয়ার থেকে বইটা আর ওই একটা কাগজ বের করলেন। কাগজে যে লেখাগুলো ছিল সেই লেখাগুলো জোরে, জোরে পড়ে সবাইকে শোনালেন। "সবাই চুপ করো, আমার কথা শোনো।" আমাকে পরিচয় করে দিয়ে ওই লেখাটা পড়ে আমার হাতে দিয়ে বলল যে, "তোমার বইয়ের পিছনে হোক, সামনে হোক, যেকোনো জায়গায় হোক আমার এই লেখাটা তুমি ছাপিয়ে দিবে।" এটা মানে আমাকে অ্যাপ্রিসিয়েশন করছে। আমারও অনেকে আশাবাদী কবিতা, সনেট গুলো খুব ভালো হয়েছে, কবিতাগুলো সবই উনার ভালো লেগেছে। এই সমস্ত কথাবার্তা বলেছিল।
তো সেই বইটা ছাপা হয়েছিল। এরপর আমার আরেকটা হিন্দি থেকে অনুবাদ করেছিলাম একটা বই, কবি জাসওয়ানির লেখা। ওনার বইটার নাম ছিল 'চাঁদ কা সওদা'। আর আমি 'চাঁদের সওদা' নামে প্রকাশ করেছিলাম। আর আমি যখন বাইতুস মাদ্রাসায় ছিলাম তখন আমি আমার একটা ব্যাকরণ বই ছাপা হয়েছিল ৯ম ১০ম শ্রেণীর জন্য। এই আরকি। তারপর ৯০ সালে আমি তো দুবাই চলে গেলাম। আর ওইভাবে লেখালেখি তেমন একটা হয়ে ওঠেনি। আ এখানে এসে আমি বাংলা পত্রিকা সহ কিছু পত্রিকায় কবিতা ছাপাতাম। উনাদের সাথে আমার পরিচয় ছিল না। কিন্তু উনারা খুব গুরুত্ব সহকারে উপরের দিকে চাপিয়ে দিতেন কবিতাগুলো। এরপরে কয়েকটা সাহিত্য অনুষ্ঠান করেছিলাম। টাইম টিভি, আরো কয়েকটা টিভিতে। এরপরে আমি সেগুলো থেকে সরে আসছি। এখনো যে ফেসবুকে ২-৪ টে কবিতা-টবিতা মাঝে, মাঝে দেই। কখনো ম্যাগাজিনে বের হলে অ্যা যে যেমন এই যে প্রবাহ সাহিত্য গোষ্ঠী একটা আ নিউ ইয়র্কে খুব নামকরা। আ সেখানে একটা ম্যাগাজিন বের হলো। সেখানে আমি একটা কবিতা আ দিলাম, ছাপা হলো। এইভাবে কিছু, কিছু অনুষ্ঠানে খুবই কম যাই। তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর সঙ্গে আমি যুক্ত আছি। ওখানে যে সাহিত্যপত্র বের হয় ওখানে আমি আ সম্পা মানে সম্পাদনা করেছি। তারপরে পাবনা, আমার বাড়ি তো পাবনা। পাবনা আ জেলা সমিতি, পাবনা সমিতি যেটা আছে ওখানকার ম্যাগাজিনও আমি সম্পাদনা করেছি একসময়। এখন আর লেখালেখি তেমন একটা হয়ে উঠছে না। তবে আমি পড়ালেখা করি এবং ফেসবুকে মাঝে, মাঝে দেই এই আরকি। এই আরকি কবিতার ব্যাপারটা। আর হলো কি, এখন যদি বলেন যে কবিতার ভবিষ্যৎ, আমি কবিতা দেখি। আমি তো বাংলায় অনার্স মাস্টার্স। এখন হয়তো আমার বলাটা বেশি হয়ে যাবে। আমি যে সমস্ত কবিতাগুলো দেখি পত্র-পত্রিকায়, শুধু আজকে না অনেক বছর আগের মানে থেকেই। রিসেন্টলি যে কবিতাগুলো লেখা হচ্ছে ওগুলো নিয়ে বলতেছেন ভাইয়া? না, অনেক আগে থেকেই আমি দেখছি যে গদ্য কবিতা যখন আসলো বা গদ্য কবিতাগুলো এগুলো আ হুম, বেশি আমি অন্যের কথা কি বলব? অনেক সময় আমি তো বলব যে ১ম আমাকেই বলব যে আমার গদ্য কবিতাগুলো কবিতা হয় না। আমারটা আমি বলব। কিন্তু অ অন্যদের যেগুলো দেখি সেগুলো আমার কাছে আ কেমন যেন বেশিরভাগই ভালো, ভালো কিছু কবি আছেন এখানে। নিউ ইয়র্কে বেশ ভালো, ভালো কয়েকজন কবি আছে। তাছাড়া সারা পত্রিকায় যে যাদের কবিতাগুলো ছাপার আকারে আমি দেখি ওগুলো তো হয় না, কিভাবে যে এগুলো আ কি লেখেন আমি নিজে বুঝতে পারি না। মানে আমি বোধগম্য হয় না যে তিনি কি বলতে চাচ্ছেন, কি বললেন আমি বুঝি না। হ্যাঁ? তো কবিতার ধারাগুলো আ এখানে আমার মনে হয় যে শ্রেষ্ঠত্বের দিক থেকে সবচেয়ে ভালো লাগে আমার যার কবিতা, তিনি হলেন যে কবি তমিজউদ্দিন লোদী নামে একজন কবি আছেন। আ জি। বাংলা পত্রিকায় অ ও উনার কবিতা আমার কাছে এইখানে নিউ ইয়র্কে যারা লেখেন তাদের হুম। ভিতরে সবচেয়ে বলিষ্ঠ, সুন্দর, এবং উনাকে আমি বলেছিও আমার ভালো লাগে। তো নিউ ইয়র্কে বাংলাদেশের সাহিত্য চর্চার কেমন? আচ্ছা, আপনি তো বললেন যে একজন খুবই ভালো কবির নাম বললেন আর জানালেন আমাদেরকে। নিউ ইয়র্কে হ্যাঁ, বাংলাদেশের সাহিত্য চর্চার অবস্থা কেমন? নিউ ইয়র্কের সাহিত্য চর্চা অ্যাকচুয়ালি আমি যখন ১ম এসেছিলাম ২০১৫ সাল থেকে কয়েকটা বছর ২-৩ বছর আমি উনাদের সঙ্গে যুক্ত ছিলাম। যেমন সাহিত্য একাডেমি আছে এখানে। তারপরে আরো কিছু, কিছু সাহিত্য ২-১ টা, খুব কম, খুব বেশি না। আছে কিন্তু আ আমার কাছে আ আ আমি এখন অনেক দূরে থাকি তো, হিগসভিলে। এখান থেকে অনেক দূর। তো আমার তেমন একটা যাওয়া হয়ে ওঠে না। আর তেমন একটা ভালোও লাগে না। আ কারণ হলো যে ও নানান এটা আমার ব্যক্তিগত একটা আ মনোভাব। তবে আ ধীরে, ধীরে হয়তো ভালো হয়ে আ আ ভালো লেখা আসবে, ভালো কবি সাহিত্যিক উঠবে। আসলে রাজনৈতিক বিষয়গুলো না অনেক বেশি এই সমস্ত বিষয় এফেক্ট করে। সাহিত্য এফেক্ট করে। কিন্তু এই এই মানে সাহিত্য যে সমাজের একটা দর্পণ হয়ে একটা রাজনৈতিক ব্যবস্থাকে সুন্দরের দিকে এগিয়ে নিয়ে যাবে। এই যে সুন্দরের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ভূমিকাটা সাহিত্য এখন আর রাখতে পারছে না। একসময় আপনি জানেন কাজী নজরুল ইসলামের কবিতা গুলো, তার যে লেখাগুলো পত্রিকা, যেমন তিনি লাঙ্গল পত্রিকা বের করে ১ম হেডলাইনে দিলেন, ব্রিটিশদের বিরুদ্ধে "এদেশ ছাড়বি কিনা বল, নইলে কিলের চোটে হার করিব জল।"
আপনি জানেন হয়তো। এই পত্রিকাটার সাথে, সাথে ব্যান্ড হয়ে গেল, উনাকে আটক করলো, উনাকে জেলে নিয়ে গেল এই জন্য। এখন হলো সমাজ পরিবর্তনে যে সাহিত্য একটা যে হাতিয়ার, সেটা হ্যাঁ, এখন একটা তেমন একটা হয় না, বুঝতে পারছেন? যেমন মনে করেন যে এই যে আমাদের বাংলাদেশে একটা বিপ্লব হলো। এই বিপ্লবের সপক্ষে আবু সাঈদ যিনি মারা গেলেন, তাকে নিয়ে দেখা যাচ্ছে যে একটা গোষ্ঠী তা তাকে অনেক বড় বীর বানিয়ে অনেক কবিতা সাহিত্য চর্চা করছে। আরেকটা গোষ্ঠী নিন্দা জানাচ্ছেন। হ্যাঁ? হ্যাঁ, তারাও হ্যাঁ, সাহিত্যিক। এখন তারাও সাহিত্যিক আসলে। সাহিত্যিকদের ভিতরে দ্বিধা বিভক্তি, সাহিত্যিকদের ভিতরেই বিভিন্ন তাদের ভিতরে নাই। আ তাদের ভিতরে সৌহার্দ্য নাই। একজন আরেকজনকে দেখতে পারে না। কিন্তু আমি ১৫ বছর আগে যখন আসলাম তখন এতটা ছিল না। এখন আবার আমি এমনও দেখেছি এই সাহিত্যিকদের ভিতরে বেশ কয়েকজন আছেন যারা নাস্তিক। কথা বুঝছেন? আমি দেখেছি, হ্যাঁ, কথাবার্তায় আছে। বুঝেছি নাস্তিক। আমি যখন দেখলাম যে নাস্তিক, সে যত বড় সাহিত্যিক, আমার ব্যক্তিগত অভিমত, নাস্তিক সে যত বড়ই হোক না কেন আমি সেখানে যাব না, সেখানে তাদের সাথে আর করব না। তবে নাস্তিক হলে আমি তাকে ঘৃণা করি তা না। যেমন আমার ২ জন গুরু, তারাও নাস্তিক ছিলেন। কিন্তু আমি তাদের লেখা পড়তাম, তাদের সাথে গল্প করতাম। নাস্তিক হইলেও তারা মানবতাবাদী ছিলেন। আমাকে খুব ভালোবাসতেন। খুব আদর করতেন। জানতেন যে হ্যাঁ, আমি আল্লাহ, আল্লাহ রসুল এগুলোকে ভালোবাসি, লিখি। কিন্তু কখনো আমাকে হতাশ করেন নাই, ঘৃণা করেন নাই, আমার সাথে বিরোধিতা করেন নাই। হ্যাঁ, আমি নামই বলতে পারি। ডক্টর আহমদ মানে শরীফের আপনি কথা বলতে আপনার পারি। চয়েস নিয়ে থাকতে যেভাবে থাকতেন ওভাবেই ছিলেন। উনারা উনাদের যে ব্যক্তিগত অভিমত না, 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 ব্যক্ত করেন। উনাদের সঙ্গে সাহিত্য নিয়ে আমার আলোচনা হতো। আচ্ছা, উনাদের আচ্ছা। সঙ্গে ওই বিশ্বাস নিয়ে আমার আলোচনা হতো না। উনি আলোচনায় হতো না, উনারা করতেনও না। করতেন না। আমার সাথে আমার বিশ্বাস নিয়ে আলোচনা করতেন না। আমি যেমন বাইতুল শহর মাদ্রাসায় আমি লেকচারার। হুম, মাদ্রাসায় আলিম এবং ফাজিল ক্লাসে। সেই সময় আমি ডক্টর হুমায়ুন আজাদের সঙ্গে আমি কথা বলেছি। উনি আমাকে কিন্তু ঘৃণা করেন নাই। খারাপভাবে কিছুই বলেন নাই। কথা বুঝছেন? আমি সাহিত্য নিয়ে আলোচনা হয়েছে। সুন্দর আলোচনা হয়েছে। তো সেই কথা বলছি। কিন্তু এখানে ওই যে বড় হৃদয়, বড় একটা হুম। হৃদয় থাকার কথা না? সাগরের মতো, মহাসাগরের মতো একটা হৃদয় থাকতে হবে। সেই মহাসাগরের হৃদয়টাতে কি না হয় না বড় সাহিত্যিক। কিন্তু ওই যে একটা ছোটখাটো একটা আ খান্দা ভরা, ময়লা ভরা একটা পুকুরের মতো হৃদয়টা। বুঝতে বর্তমানে। পারছেন? এইজন্য আমার ভাল লাগে না। এইজন্য আমি আর তেমন একটা যাই না। একটা ভালো প্ল্যাটফর্ম আছে। ওই যে যেমন আমি বললাম আমাকে বিশেষ অতিথি বানিয়ে নিয়ে গেল দ্রোহী নাকি সরি আ প্রবাহ সাহিত্য আ সাহিত্য গোষ্ঠী, সাহিত্য পরিষদ জ্যাকসন হাইটে। তো ওদের ভিতরে ভালো আছে। তো আমি তাদেরকেও কথাবার্তার মধ্যে বলছি যে, "হ্যাঁ, তো আপনারা একটা শুদ্ধ চিন্তা করেন। কিন্তু তাই বলে রক্ষণশীল হইয়েন না। রক্ষণশীলতার দরকার নেই। আপনাদের সংগঠনে হিন্দু লোক আসুক, বৌদ্ধ আসুক, খ্রিস্টান আসুক। যারা মানবতার কথা বলবে। আপনি এইটা না যে আপনি রাইটিস্ট বা এটা নামাজ কালাম নামাজের সময় নামাজ পড়েন, ঠিক আছে। কিন্তু আরেকজন কবি ভাই যদি এসে থাকেন হিন্দু, তিনি তাকে সসম্মানে ভালো জায়গায় বসান। অবশ্যই, আপনারা অবশ্যই। নামাজ পড়েন, অসুবিধা নেই। সে যেন কোন রকমের না পায় সে ব্যবস্থা করেন। এইরকমই মানবতা জিনিসটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন মানবতায় ভরপুর, তাই না? তো অবশ্যই। আমরা সেই মানবতার দিক থেকে এড়িয়ে যেয়ে যদি আমরা ডান, বাম, হিন্দু, মুসলিম এইগুলোর যদি মনের ভিতরে বেশি করে নিয়ে আসি, তাহলে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওরকম ছিলেন না। হুম। উনার ধর্ম তো সবাইকেই হ্যাঁ, আপনারা তো জানেন এক হাদিসে ওই যে উনি বসে আছেন আ সাহাবীদেরকে সঙ্গে আলোচনা করছেন। আর দেখা গেল যে একজন ইহুদির লাশ নিয়ে যাচ্ছে কয়েকজন লোক। ইহুদির লাশ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন সসম্মানে সম্মান জানালেন। সাহাবীরা যাওয়ার পরে লাশ নিয়ে যাওয়ার পরে সাহাবীরা জিজ্ঞেস করলেন, "রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি আপনি দাঁড়ালেন কেন?" উনি বললেন, "আমি সম্মান জানালাম।" বলে যে, "ওটা তো একটা ইহুদির লাশ।" রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "সে ইহুদি হতে পারে কিন্তু সে তো একজন মানুষ।" এই যে গাহি সাম্যের গান, মানুষের চেয়ে নাহি কিছু বড়, নাহি কিছু মহীয়ান। এই মানুষের চেয়ে, কিসের চেয়ে? মানুষের চেয়ে। মানুষের চেয়ে। এই মানুষটাকেই
এই মানুষটাকে যদি আমরা বড় করে না ধরতে পারি, তাহলে তো এই মানব জীবনে ওই যে সার্থকতা কথাটা বললাম না? এই সফল হতে পারবো, সার্থক হতে পারবো না। বুঝছি ভাই। আচ্ছা ভাই, আমার আমরা কথা আরেকটা জিনিস আপনার কাছে, হ্যাঁ? আমার কথাগুলো একটু একটু আমি বেশি বলে ফেলছি কিনা আমি জানি না। ক্ষমা না করবেন। ভাইয়া, অবশ্যই আপনি গুরুত্বপূর্ণ কথাগুলোই বলতেছেন আমাদের দর্শকদের মাঝে। আরেকটা জিনিস, আপনার কবিতার বা রচনার যেই মূল উৎসাহটা, এটা আসলে কোত্থেকে আসে? এটা আসলে হলো যে আমি ছোটবেলায় আমি যখন একদমই ছোট ছিলাম, 1-2 তে পড়ি-টড়ি তখন একটু, একটু লেখা-টেখা জানি, লিখতে পারি মনে হয়। 2-3 তেই পড়ি মনে হয়। তখন আমার বড় ভাই যিনি উনি মারা গিয়েছেন গত বছর। তো না ইয়া না গত বছর না এই বছরই তো মারা গেলেন উনি জানুয়ারিতে। তো উনি একজন কবি ছিলেন। নুরুল আলম রইসী। উনি এলমহার্স্টে মসজিদের ইমাম ছিলেন। চ্যাপলিন ছিলেন। তারপরে এখানে যে জামাইকা মুসলিম সেন্টারে উনি শিক্ষক ছিলেন। বাংলাদেশে উনি বেশ কয়েকটা কলেজের প্রফেসর ছিলেন। দুবাইতে স্কুলের তিনি প্রিন্সিপাল ছিলেন। বাংলাদেশেও শেষে একটা স্কুলের প্রিন্সিপাল ছিলেন। ইসলামিক ফাউন্ডেশনের তিনি ডাইরেক্টর ছিলেন। ইমাম প্রশিক্ষণ কেন্দ্রের তিনি ডাইরেক্টর ছিলেন। উনি বিসিএস কর্মকর্তা ছিলেন। তো যাই হোক, উনি ওই আ উনি কবিতা লিখতেন। কবিতা-টবিতা শোনাতেন। তো ওই ছোটবেলাতে আমার মনে হলো কবিতা একটা ভালো জিনিস। ছোটবেলায় আমি তো ছোট, ছোট কবিতা পড়তাম। তা আমি ভাইকে যেয়ে বললাম কি বা ভাই আমি একটা কবিতা লিখছি। এটা বলে কি? আমি তখন ওই কবিতার ২ টা লাইন দেখালাম। আমি লিখছিলাম যে আমার ১ম টা আকাশেতে ওড়ে পাখি তার দিকে চেয়ে থাকি। বুঝছেন? হুম, আকাশেতে ওড়ে পাখি তার দিকে চেয়ে থাকি। এখন এইটা আমার ভাই খুব অ্যাপ্রিশিয়েট করলেন, খুব ধন্যবাদ জানালেন এই সেই আ এবং আদর করলেন। ওইটা হলো আমার অনুপ্রেরণা যুক্ত হলো। এখন হলো যে ওই সময় যদি ভাই বলতেন যে, "না এটা কি কোনো দরকার নেই, এগুলো কেন লিখো?" তাহলে আমার জীবনেও আমি লিখতাম না। তাই না? হ্যাঁ, এইজন্যে এইজন্যে ছোট, ছোট বাচ্চারা যাই কিছু ক্রিয়েটিভ যাই কিছু করুক না কেন, হুম, সেটাকে অ্যাপ্রিসিয়েশন করা লাগে ছোটবেলাতেই। আর সেটাতে পা দিয়ে মানে ছোট্ট একটা চারা গাছ হচ্ছে লেবুর গাছ বা একটা যেকোনো ফুলের গাছ। আমি সেটাকে যত্ন করেও বড় করতে পারি। সেটা পা দিয়ে মেরেও দিতে পারি। ঠিক না? এখন ছোট্ট একটা বাচ্চা একটা গাছ এঁকে আনলো, ছোট্ট। আমি যদি সেটা অ্যাপ্রিসিয়েশন না করি আর যদি ফেলে দিই বলি, "কি আঁকাইছো ভালো?" ও তো জীবনেও গাছ আর আঁকবে না। একটা বড় শিল্পী হওয়ার যে ওর একটা সম্ভাবনা ছিল সেটা আমি ছোটবেলাতেই কি করে দিলাম? শেষ করে দিলাম। ধ্বংস করে দেওয়া হয়। ধ্বংস রাইট, করে দিলাম। তো আমার ভাই ওই যে আমাকে অনুপ্রেরণা জুগিয়েছিলেন ওভাবেই ছোটবেলায়। উনি অ্যাপ্রিসিয়েশন করেছিলেন। এইজন্যই আমি কিছুটা, কিছুটা লিখতে পেরেছি। তবে আমার প্রতি আমার কাছ থেকে সমাজ বিশেষ করে কবি আল মাহমুদ, বড়, বড় কবিরা ডক্টর আবু হেনা মোস্তফা কামাল আমাকে আ আমার একটা সনেট ছাপিয়েছিলেন উনার আ বাংলা একাডেমি পত্রিকা উত্তরাধিকারে। সেটাও একটা ঘটনা, খুব মজার ঘটনা। আমি চিনতামই না, উনিও আমাকে চিনতেন না, আমিও চিনতাম না। আমি বায়তুসব মাদ্রাসায় তখন প্রফেসরি করি। একটা সনেট লিখে পাঠালাম উত্তরাধিকার পত্রিকায়, গবেষণা পত্রিকায়। পরের মাসে দেখলাম একটা চিঠি আসলো। চিঠিতে ডক্টর আবু হেনা মোস্তফা কামাল লিখেছেন যে, "আপনাকে আমি চিনি না, তবে আপনি একজন ভালো কবি বুঝতে পারছি। আপনার কবিতাটা পড়ে আমি এতই মুগ্ধ হলাম যে চলতি সংখ্যাতে তা ছাপিয়ে দিতে আমি বাধ্য হয়ে গেলাম। সামান্য সম্মানী পাঠালাম, ৳১০০ তার মধ্যে দেখি যে একটা চেক পাঠিয়েছি।" তো যাই হোক, উনারা যে প্রত্যাশা আমার কাছে করেছিলেন, ওইখানে জি, ৪ টা কবিতা ছাপা হয়েছিল ওই সংখ্যায়। হ্যাঁ? তো হ্যাঁ, কবি শামসুর রাহমান এবং আরো ৩ আরো ২ জন এবং আমার। তো উনারা যে প্রত্যাশা করেছিলেন আমার ব্যক্তিগত জীবনের কিছু সমস্যা, পারিবারিক সমস্যা-টমস্যা এগুলোর কারণে আমার আর ওই কবি হয়ে ওঠা হয় নাই। কবি হওয়ার চেষ্টা করছিলাম, হয়ে ওঠা হয় নাই। এখন আমি ওই যে কবি যে একসময় ছিলাম তার স্মৃতিচারণ করি মানে ওই যে মাঝে, মাঝে একটু লিখি-টিখি। এই আরকি ভাইয়া কবির বুঝছি। ব্যাপারটা। যাই হোক ভাইয়া, ভবিষ্যতেও আশা করি আপনি এই চেষ্টা অব্যাহত রাখবেন এবং আরো ভালো কিছু ইনশাল্লাহ আমাদেরকে উপহার দিবেন আরকি। ইনশাআল্লাহ দেখা যাক। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, এখন আমরা আর কিছু আমেরিকা নিয়ে কিছু প্রশ্ন করি। বলুন। আপনি ওখানে আসলে বাঙালিরা যখন যায়, হ্যাঁ, তাদের মূল সমস্যাগুলো কি হয়, বা তাদের সেটেলমেন্টে বা তাদের
কাজ পেতে এই ধরনের কোনো প্রবলেম কি ফেস হয় কিনা? বাংলাদেশ থেকে যখনই এখানে মানুষজন আসে, হুম, আসার পরে প্রথমত তাদের যে ব্যাপারটা হয় সেটা হলো শেল্টার। সে কোথায় থাকবে? তার যদি আত্মীয়-স্বজন থাকে তাহলে তো খুবই ভালোই হয়। সে একটা শেল্টার পায়। এরপরে হলো যে তার যে সোশ্যাল সিকিউরিটি, তার গ্রিন কার্ড পাওয়া এগুলো। আর একটা কথা হলো যে তারা কিভাবে আসছে এটা একটা প্রশ্ন। তারা ভিজিতে আসছে নাকি ফ্যামিলি ভিসায় কেউ তাকে নিয়ে আসছে, নাকি সে এসে এখানে অ্যাসাইলাম নিচ্ছে, সেগুলো বিভিন্ন প্রশ্ন থাকে। তবে আমি একটু আলোচনা করতে চাই। ভিজিটের বিষয়টা আমি আলোচনা করছি না, অ্যাসাইলাম এর বিষয়টাও আলোচনা করছি না, বলছি না। আমি বলতে চাচ্ছি ফ্যামিলি। ফ্যামিলি ভিসাতে কেউ বড় ভাই এনেছে, বাবা এনেছে, মা এনেছে বা বোনেরা এনেছে, তাদের কথাই বলছি। তারা যদি আসে এখানে, ওই যে ১ম বললাম না যে সোশ্যাল সিকিউরিটি এবং গ্রিন কার্ড পাওয়ার ব্যাপারটা, ওইখানে এ বাংলাদেশ থেকে যেরকমই লেখাপড়া যাই করে আসুক না কেন, একটু অভিজ্ঞতার প্রয়োজন আছে এইগুলো কিভাবে পাওয়া যায়, তাড়াতাড়ি না পাওয়া গেলে কিভাবে দ্রুত পাওয়া যায়, কোথায় আছে, কতদিন পরে পাবো, এই বিষয় বা সোশ্যাল সিকিউরিটি অফিসে যাওয়া, এই সমস্ত বিষয়গুলোতে যদি পরিবারের কোনো আত্মীয়-স্বজন থাকে বা ভালো ওইরকম জানাশোনা বন্ধু-বান্ধব থাকে তাহলে খুবই সুবিধা হয়। আর তা যদি না থাকে তার খুবই অসুবিধা হয়। খালি এদিকে ওদিকে গোতাগুতি খাইতে হয়, নানান রকম প্রবলেম। আস্তে, আস্তে এগুলো হয়ে যায়। কেউই এখনো শোনা যায় নাই যে তার সোশ্যাল সিকিউরিটি হয় নাই দেখে তারা ফেরত যাওয়া লাগছে। এরকম না। মানে সহযোগিতার মোটামুটি একটু মানুষগুলো, কষ্ট হলেই হয়ে যায়, এটাই আর কি। হ্যাঁ, তা কষ্ট হলেও হয়ে যায়। আমি একটা কথা বললাম না, বাংলাদেশে যত খারাপ ছাত্রছাত্রী আসুক না কেন, এই দেশে দেখা যায় যে সে একসময় গ্রাজুয়েশন করে ফেলে। এটা হলো সত্য কথা। গ্রাজুয়েশন করে ফেলে, চাকরিও পায়। বেকারও বসে থাকে না। তো যাই হোক, আমি বলছিলাম কি যে কথাটা, যে আসার পরে ওই হলো একটা সোশ্যাল সিকিউরিটি এগুলোর ব্যাপার-স্যাপার হয়ে গেল। এরপরে তার চাকরি-বাকরির ক্ষেত্রে ওই তো বললাম যে যদি ভালো আত্মীয়স্বজন থাকে, সত্যিকারের মানবতাবাদী এবং ভালো উপকার করতে চায়, এই এই জিনিসগুলো এখন কমে গেছে ভাই। খুব দুঃখজনকভাবে হলে এটা কমে গেছে। এখন অনেক পরিবারে বাংলাদেশি আমি কমিউনিটিতেও অনেক কি পরিবারে কমে গেছে এরকম এটা? শুনি। অনেক পরিবারে এরকম শুনি পরিবারের লোকেরাই, আত্মীয়স্বজনরাই তারা ভালো একটা পথ দেখায় না। তারা একটা ভালো একটা পথ দেয় না। তারা চায় যে রাস্তায়, রাস্তায় বিভিন্ন জায়গায় হোঁচট খাক। ওরম বলেই বসে। আরে চাকরি-বাকরি এত সহজ, আমরা এতদিন ধরে এখানে আছি। যখন আসছিলাম তখন ওই পাথরের মধ্যে, ওই বরফের মধ্যে দাঁড়ায় থাকতাম। যাও ঘোরো দেখো এরকম। হয়তো তারা কিন্তু দিতে পারে। এখানে দেখেছি, এমনও দেখছি যে হয়তো দেখা যাচ্ছে অ্যা একজন মানুষ এখানে একটা জব করে। খুব, খুব ভালো জব না, মোটামুটি ধরেন যে সিকিউরিটি জবই করে একটা কোম্পানি। তো এখানে সিকিউরিটি কোম্পানিতে জব পাওয়ার জন্য তো এমন কোনো কষ্টের ব্যাপার না। একটা সিকিউরিটি লাইসেন্স করে দ ৮ ঘন্টা ১৬ ঘন্টার আ ট্রেনিং দিয়ে সে সিকিউরিটি জব ইজিলি পেতে পারে। কিন্তু সে যখন চাকরি খুঁজতেছে, তার আত্মীয়, ঘনিষ্ঠ আত্মীয়, হয়তো রক্তের আত্মীয়, সে সিকিউরিটি জব পাবে। কিন্তু সে কিন্তু বলতেছে না যে তুমি এই কাজটা করো। কেন জানি সে চায় না যে সেও আমার মতো চাকরি করুক। কেন জানি সে চায় যে সেও এরকম এ ধরনের গুতা খাক। রাস্তায়, রাস্তায় হোঁচট খাক। এই যে একটা পরশ্রীকাতরতা এবং খারাপ একটা ধারণা, এটা খুবই খারাপ। এটা কিন্তু আছে এইখানে সমাজের মধ্যে আমি দেখতে পেয়েছি, বুঝছেন? এটা তো অবশ্যই সব জায়গায় মোটামুটি হয়তো তো থাকে। এটা হলে মানুষ হয়ে উঠলো কিভাবে? এরকম যদি হয়, আমি কোটি, কোটি টাকার কোটি, কোটি টাকার মালিক হতে পারি। আমার ২ টা ৪ টা ৫ টা বাড়ি থাকতে পারে আমেরিকায়। আমার ১০ টা গাড়ি থাকতে পারে। ব্যাংকে আমার লক্ষ, লক্ষ ডলার থাকতে পারে। কিন্তু আমি তো ধনী হতে পারি। কিন্তু আমি তো মানুষ না। সত্যিকারের মানুষ না। ঠিক না? অবশ্যই সত্যিকারের মানুষ হতে হলে অন্য আমি মানুষকে বারবার সাহায্য ওই কথাই করাটা বলছি যে সার্থকতা। মানব সাধ্য। জীবনের সার্থকতা। আমি আহ্বান করব আজকের অনুষ্ঠানে, যারা ভালো লেখক আছেন, ভালো মননশীল লেখক আছেন, তারা এই বিষয়ে একটা গ্রন্থ লেখেন, বই লেখেন।
দরকার হলে ধারাবাহিকভাবে পত্রিকায় লিখেন যে মানুষ হয়ে ওঠা, আমরা কবে মানুষ হব, আমরা কিভাবে মানুষ হব, মানুষ হব অবশ্যই। কিভাবে, এটা হলো আগে। হ্যাঁ, অবশ্যই। তো আমি মানুষ হলাম না, আমি ধর্ম পালন করলাম, কিভাবে হলো? ঠিক না? মানুষ হ্যাঁ, হয়ে সেটা ওঠার কথা সম্পর্কে তো বলা হয়েছে। আমাদের ভালো মানুষ এই যে আমি একটা আপনি সাহিত্যের প্রশ্ন করেছেন। কিন্তু আমি একটা কথা বলবো, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সাহিত্য আল কোরআন এটা মনে করি। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সাহিত্য হলো আল কোরআন। সেই কোরআন পড়ে আমি দেখলাম কোরআনের ভিতরে যে কথাগুলো আছে তার সাথে আমাদের কিছু কন্ট্রাডিকশন আমি কিন্তু দেখতে পাচ্ছি। আমরা ছোটবেলা থেকে দেখি ভাই, আমি কেউ ফিরিয়ে আলাপ করছি। আপনি যে প্রশ্ন করছেন আমি সেটার উত্তর দিচ্ছি না। আমি বলছি কি যে এই ছোটবেলা থেকে আমি পড়ে আসছি যে ইমানের ভিত্তি কয়টা, মানে কয়টা সেটা নামাজ, রোজা, হজ, জাকাত, কালেমা, তাই না? এই পাঁচটা ইসলামের স্তম্ভ। সরি, ভুল ৫টা বলছি। ইসলামের স্তম্ভ। ইসলামের পাঁচটা স্তম্ভ নামাজ, রোজা, হজ, জাকাত, হুম, যাক। ইমান বা কালেমা, নামাজ, বিশ্বাস। রোজা, হজ, যাকাত। আচ্ছা, কোরআন শরীফের মধ্যে আমি পড়ে দেখলাম, তো আমি কয়েকবার পড়ছি কোরআন শরীফের বাংলা অর্থ। এইখানে এই যে বেহেশত পাওয়ার জন্য আল্লাহ পাক যে কথাগুলো বলছেন তার ভিতরে এই পাঁচটা কথা নেই। এই পাঁচটা নেই। আল্লাহ পাক কোনো এই নামাজ পড়লেই বা রোজা রাখলেই বা হজ করলেই বা জাকাত দিলেই বা ঈমান ঠিক থাকলেই সে বেহেশতে যাবে, এই কথাটা কোনোখানেই লেখা নেই। কিন্তু আমি কমপক্ষে ২৭ জায়গায় পেয়েছি। ২৭ জায়গায় আমি আন্ডারলাইন করছি, সেগুলো লিখে রাখছি। ২৭ জায়গায় পেয়েছি যে আল্লাহ পাক বলছেন কি, কি করলে তার জন্য বেহেশত কনফার্ম। কি, কি কাজ করলে বেহেশত কনফার্ম। আমি বলে দিতে চাই আজকে অনলাইনে। হ্যাঁ ভাইয়া, বলতে পারেন। হয়তো আমার ভুল হবে। আল্লাহ পাক ২ টো কথা বলেছেন, ২ টা কাজ করলে। একটা হলো ঈমান। ঈমান যে ঈমানের মধ্যে আসছে যে হয়তো এই যে আল্লাহকে বিশ্বাস করা, রাসূলকে বিশ্বাস, ফেরেশতাদের বিশ্বাস করা, পরকালে বিশ্বাস করা, নবী রাসূলকে বিশ্বাস করা, এগুলা, তাই না? এর সাথে নামাজও আসবে, ঠিক না? একটা বলছেন ঈমান, দ্বিতীয় হলো সৎকর্ম, ভালো কাজ। ভালো কাজ করা, সৎকর্ম করা। এবং প্রত্যেকটা জায়গায় ২৭ জায়গায় সৎকর্মের কথা আছে। সৎকর্ম এবং বিশ্বাস, এই দুটোর কথা আছে। কোরআন শরীফে আমি কমপক্ষে ২৭ জায়গায় পেয়েছি। কিন্তু আমাদের যে আচ্ছা। ইসলামের ৫ টা স্তম্ভ আছে, ওর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হওয়ার কথা ছিল ঈমানের পরেই, সৎকর্ম, সেটা নেই। এখন আপনাকে একটা কথা বলি। একজন মানুষ মনে করেন ৫ ওয়াক্ত নামাজ পড়ছে, জীবনে কাযাও করে নাই, কোনো গুনাহ হয়নি। হজ করছে, যাকাত দিয়েছে, ঈমানও আছে, রোজাও রাখছে। এই নামাজ, রোজা, হজ, যাকাত, বিশ্বাস, এইখানে তার কোনো পাপ হয়ইনি। কিন্তু সে ঘুষ খাইছে, মানুষকে হত্যা করছে, ওয়াইফের সাথে খারাপ ব্যবহার করছে, পাড়া প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করছে, অন্যায় করছে, লুট করছে, চাঁদাবাজি করছে। এখন আপনি কি বলবেন? হ্যাঁ, তা তো নামাজ, রোজা, অবশ্যই হজ, শেষগুলোরও নামাজ, বিচার রোজা, হবে হজ, অবশ্যই। যাকাত, ঈমান, এই ৫ টার ভিতরে সে কোনো ভুল করেনি। কিচ্ছু করেনি। তার কোনো গুনাহ হয়নি। তাহলে যে অসৎ কর্ম করার জন্য সে তো, তার কি বিচার হবে? অথচ এই সৎকর্মের কথাই আল্লাহ পাক কোরআন শরীফে অনেক বেশিরভাগ জায়গাতেই বলছে যে সৎকর্ম করো। এবং এসব ক্ষেত্রে কয়েকটা আয়াতে আছে যে হে মুসলমানরা, তোমরা তোমরা ছাড়া যারা ইহুদি আছে, খ্রিস্টান আছে, তাদের ভিতরেও যারা এই ২ টা কাজ করবে তাদের কোনো ভয় নেই। তাদের জন্য আমি বেহেশত রেখে দিয়েছি। তাই না? সূরা বাকারার ৬২ নাম্বার আয়াত দেখেন, সূরা মায়েদার ৫ নাম্বার আয়াত দেখেন। এখানে অনেকগুলো আছে এরকম। তো আমাদেরকে হলো কি যে আমরা সবচেয়ে ১ম হওয়া দরকার যে আল্লাহর উপর ঈমানটা তো আছেই আমাদের। ঈমানের ১ম কাজটাই হওয়া দরকার হলো যে এই সৎকর্ম করা। সৎকর্মশীল কাজ, সৎ কাজ করা, সৎ চিন্তা করা, সৎ কথা বলা, এগুলো ভালো কাজ। জি, কারো এই সব মঙ্গল চাই, করার মাধ্যমে অমঙ্গল হয়তো চাই না। আপনার যেই ১ম যে ইয়াটা ছিল, মানুষ হয়ে ওঠার যে সার্থকতা, জি, সেই জি, জিনিসটাও আশা করি আসবে ইনশাআল্লাহ। জি, জি।
আচ্ছা ভাইয়া, আমাদের অনুষ্ঠানের আরো কিছু প্রশ্ন আমরা সামনে আমার কাছ থেকে নিই। আরেকটা প্রশ্ন হচ্ছে, সাধারণত যারা হচ্ছে আমেরিকায় যেতে চায় তাদেরকে আপনি কি পরামর্শ দিবেন, যারা নতুন একদম? যারা যেতে চায়, আপনি প্রশ্ন করেছেন যারা যেতে চায়। হ্যাঁ। এখন যারা আসতে চায় এখানে, এখানে তো ওই অন্যান্য দেশের মতো ওরকম ভিসা কিনে সেই ভিসা নিয়ে আসা যায় ওরকম তো নাই, আপনি জানেন। ভিসা কিনে নিয়ে আসা যায় না এরকম। এখন অবশ্য ট্রাম্প প্রশাসন কিছু কিছু অফার দিয়েছে। আমি বিস্তারিত জানি না, এতটা ডলার ইনভেস্ট করলে সে ভিসা পেয়ে যাবে, সে আসতে পারবে এরকম। ওটা মনে হয়, তারপরে ওগুলো মনে হয় অনেক অনেক বেশি ডলারের ব্যাপার। যাদের টাকা পয়সার কোনো অভাব নাই, কোটি কোটি টাকার অভাব নাই, তারা ওগুলো খোঁজ খবর করে ওইভাবে আসতে পারে। আর তো দ্বিতীয়ত তো আসতে হলো যে ফ্যামিলি ভিসায় যারা আবেদন করে রেখেছেন তারা তো অটোমেটিকই আসবে। আর যারা ভিজিটে আসতে চায় তারাও তো এখানে কিছু ইয়ে আছে। আমি ওই সমস্ত বিষয়গুলোতে যাচ্ছি না নিয়ম কানুনে। আমি একটা আহ্বান করব শুধুমাত্র, যারা এদেশে এসে ফিরে চলে যেতে চান ভিজিটে, তাদের জন্য আমার কোনো বক্তব্য নেই। হুম। কিন্তু যারা এদেশে এসে অ্যাসাইলাম নিয়ে থেকে যেতে চান বা কোনোভাবে ফ্যামিলি ভিসাতেও আসতেছেন, এখানে থাকবেন, তাদের জন্য আমার একটা পরামর্শ হলো, আপনারা আসার আগে ৬ মাস বা ১ বছর যাবৎ কষ্ট করে, যদি আপনাদের পড়ালেখা এদেশের অনুযায়ী তথ্য তথ্য প্রযুক্তি ভিত্তিক হয়ে থাকে, কম্পিউটারের বিশেষ দক্ষতা থাকে, প্রযুক্তি ভিত্তিক হয়ে থাকে, বাংলাদেশ থেকে যে গ্রাজুয়েশন করেছেন ওই সমস্ত বিষয়ে, মাস্টার্স করেছেন, তাদের তো কোনো চিন্তা নেই। তারা আসলে এখানে জব এপ্লাই করলেই পাবেন। আর আমি যতদূর জানি ব্র্যাক ইউনিভার্সিটি আর নর্থ সাউথ ইউনিভার্সিটি, ওইখান থেকে যারা গ্রাজুয়েশন করে, হ্যাঁ। ওইখানকার যে ইকুইভ্যালিউশন এখানকার আমেরিকার সমান। ওখান থেকে গ্রাজুয়েশন করলে এখন ব্র্যাক অ্যান্ড আমেরিকায় নর্থ সাউথ থেকে যারা পাশ করে তাদের গ্র্যাজুয়েশনটা ওখানে ওয়েল অ্যাকসেপ্টেড, রাইট? ওখানে এখানে অ্যাকসেপ্ট ধরা হয়। কিন্তু অন্যান্য যেকোনো ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করলে এখানে ধরা হবে গ্রাজুয়েট। ওখান থেকে গ্রাজুয়েট, বাংলাদেশ থেকে গ্রাজুয়েট করে আসলেও এখানে ধরা হবে ইন্টারমিডিয়েট। ওখান থেকে ইন্টারমিডিয়েট পাস করে আসলে এখানে ধরা হয় সে ম্যাট্রিক পাস। তো আমি বলতে চাচ্ছি, এরা ছাড়া বাকি যারা জেনারেল পড়ালেখা করে আসছেন হুম। তাদের জন্য কিন্তু সমস্যা, যা আমাদের জন্যও সমস্যা ছিল। তো আমরা যদি মনে করেন যে নিজের যে বাংলাদেশে কি ছিলাম, ম্যানেজার ছিলাম, প্রফেসর ছিলাম, প্রিন্সিপাল ছিলাম, ওইসব চিন্তা ঝেড়ে ফেলতে হবে এই দেশে এসে। এই দেশে যে ওই যে নাক উঁচা রাখা, বাংলাদেশে উঁচা রাখতাম, কিন্তু এখানে নাকটা নিচু করে ফেলতে হবে মনের থেকে। কেন এখানে মানে ওইটা দিয়ে চলবে না সমাজে। আমি কলেজে প্রিন্সিপাল ছিলাম বাংলাদেশে, এখানে এসে সবাই আমাকে খুব হুজুর হুজুর করবে, এরকমের প্রত্যাশা করাটা অমূলক। তা বাংলাদেশ থেকে আসার আগে আমি বেশ করে ইয়ং যারা আছেন তাদেরকে বলবো কি, যে কিছু একটা আহ, আহ, মানে কাজ শিখে আসা। এখানে কাজ শিখে আসার মধ্যে আহ, যেমন আছে ইলেকট্রিক কাজ, তারপরে নার্সিং এর কোনো কাজ ওখান থেকে শিখে আসলো। আহ, এই যেটা এখানে হোম কেয়ারে ছেলেদের ক্ষেত্রেও মেয়েদের ক্ষেত্রেও কাজে লাগতে পারে। তো ওই রকমের প্লাম্বিং এর কাজ, তারপরে ইলেকট্রিক কাজ, আচ্ছা, মানে এই যে ধরনের কোনো বিভিন্ন ধরনের যে হাতের যে কোনো টেকনিক্যাল যে সমস্ত প্র্যাকটিক্যাল কাজগুলো বিদ্যা। কোনো একটা কিছু শিখে আসে। আর যারা মেডিকেল সায়েন্সে পড়ছেন তারা যদি মনে করেন যে এ, এখানে এসে তো ডাক্তারি করছেন, এখানে এসে সেই ডাক্তারি সার্টিফিকেট পেতে অনেক বছর এখানে আবার পড়ালেখা করতে হবে। আপনাদের জন্য পরামর্শ হলো, আপনারা এখানে খুব ভালো একটা ইনকামের সোর্স আছে ডেন্টাল এবং আই আই চোখের চোখের চিকিৎসা এবং দাঁতের চিকিৎসা এখানে অনেক এক্সপেন্সিভ। একটা হ্যাঁ, নড়া অনেকে দাঁত আছে, আমার উঠাতেও সবাই জানে। একটা নড়া দাঁত উঠাতেও এখানে $300 বেশি খরচ হয়। $300। তো সেই জন্য ডেন্টাল কাজগুলো আপনারা শিখে সার্টিফিকেট নিয়ে যদি কিছুদিন ১-২ বছর করে যদি এখানে আসতে পারেন, তাহলে মনে করেন যে আপনার আর কোনো চিন্তা হবে না। মনে হয় এরকম, আশা করি। আর অবশ্যই আপনারা ওইখান থেকে ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসবেন।
ড্রাইভিং শিখে কিছুদিন গাড়ি চালায় নিয়ে আসবেন। যদিও ওই ড্রাইভিং লাইসেন্সটা এখানে কাজে লাগবে না, এখানে আবার পরীক্ষা দিতে হবে। তারপরে ওই যে আপনি কিছু শিখলেন, কিছু গাড়ি চালালেন, ওই অভিজ্ঞতাটা কাজ লাগবে। অল্প কিছু দিনের ভিতরেই আপনি আপনি হয়তো ড্রাইভিং লাইসেন্সটা পেয়ে যাবেন। আর ড্রাইভিং লাইসেন্সটা পেয়ে গেলে এখানে চলাফেরায় অনেক সুবিধা আছে, চাকরি বাড়িতে যাওয়া। আবার তা যদি না করতে চান, যা কোনখানে চাকরি করবো না, ইন্ডিপেন্ডেন্টলি আপনি যদি এখানে ট্যাক্সিও চালান, এখানে ভালো ইনকাম। ট্যাক্সি যারা চালায় অনেক ভালো, অনেকই ভালো, অনেক ভালো ইনকাম করে ট্যাক্সি চালায়। এটা আচ্ছা ভাই, ইন্ডিপেন্ডেন্ট। আমাদের হ্যাঁ, বলেন বলেন। আচ্ছা, এই প্রশ্নটার আশা করি আমাদের মোটামুটি দর্শকরা উত্তর পেয়েছেন। পরের প্রশ্নটা হচ্ছে, আপনি ফোকাস টিভির জন্য আমাদের কোনো পরামর্শ, কোনো কিছু দিতে পারেন? ধন্যবাদ। ফোকাস টিভির জন্য পরামর্শ হলো, এটা একটা নতুন নবজন্ম লাভ করেছে, বেশি দিন তো হয়নি আমি জানি। তো ফোকাস টিভিটার জন্য আমি মনে করি কি এটাকে আরো আরো বেশি করার জন্য টিভি কর্তৃপক্ষ যারা, তাদেরকে দুটো পক্ষ এখানে, একটা হলো টিভি কর্তৃপক্ষ, আর একটা হলো দর্শক শ্রোতাদের জন্য। আমি কর্তৃপক্ষের জন্য বলবো কি যে এখানে আরো কিছু দর্শক শ্রোতাদের মনোরঞ্জন করা আরো কিছু কিছু অনুষ্ঠান আপনারা ধীরে 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 সেগুলো সংযোজন করবেন। যেমন সংবাদ, প্রতিদিনের সংবাদ, তারপরে বিভিন্ন সাহিত্য অনুষ্ঠান, তারপরে খেলাধুলার অনুষ্ঠান, রাজনীতিতে যেতে পারে। রাজনৈতিক ব্যাপারটা আসলে সাংঘর্ষিক হয় অনেক সময়, ওটা আপনারা পরে আসেন আমি মনে করি। এটা তা এবং ইউটিউবে দিয়ে দেন, বেশি বেশি করে স্পন্সর জোগাড় করেন, ভালো স্পন্সর জোগাড় করে এটা দ্রুত আরো বেশি প্রসার লাভ করুন, এবং প্রসার লাভ হোক, এটা আমি মনে থেকে আল্লাহর কাছে দোয়া করি। আর দর্শক শ্রোতাদের জন্য বলবো, এটা যিনি অনুষ্ঠানের এই যে টিভি, ফোকাস টিভির যিনি স্বত্বাধিকারী, যিনি মালিক, যিনি এমডি, জনাব শামসুল ইসলাম সাহেব, শামসুল ইসলাম মঞ্জুর সাহেব অত্যন্ত সজ্জন ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি, অনেক ভালো উপযুক্ত একজন ব্যক্তি। উনি এই উদ্যোগ নিয়েছেন। উনি এটাকে ব্যবসা মনে করছেন না, আমি যতদূর জানি। এটাকে একটা সামাজিক দায়বদ্ধতা, একটা সুন্দরের একটা প্রচার এবং প্রসার হিসেবে উনি এটা প্রচার করার চেষ্টা করছেন। দীর্ঘদিন ধরে ওনার মনের আকাঙ্ক্ষা ছিল এটা হচ্ছে। তো আপনারা ওনাকে সহযোগিতা করুন। আসুন আমরা সবাই মিলে সহযোগিতা করি। কিভাবে নিয়মিত আমরা অনুষ্ঠানগুলো দেখি এবং আমরা অনুষ্ঠান সাবস্ক্রাইব করি। এই অনুষ্ঠানটাকে আপনার লাইক দেন, ফলো দেন, সাবস্ক্রাইব করেন এবং নিয়মিত যোগাযোগ রাখেন, ভালো ভালো মন্তব্য করেন। এ এটাতেই এটাতেই হবে আপনাদের মানে ফোকাস টিভির উপরে আপনাদের যে দায়িত্ব, সেই এইটুকুই দায়িত্ব চাওয়া আর কি। সেভাবে পালন করেন। আমি বলুন এরপর এতটুকুই। ধন্যবাদ ভাইয়া, আপনার এই আচ্ছা, মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে ছিলেন এতক্ষণ। জি ভাইয়া। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আহ শামসুল শামসুল ইসলাম ভাইকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা এই অনুষ্ঠানে আমাকে অতিথি করে নিয়ে আসার জন্য। আমি একজন নগণ্য ব্যক্তি, তো আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর দর্শক শ্রোতা যারা এতক্ষণ ধরে এই অনুষ্ঠানটি দেখলেন এবং শুনলেন ধৈর্য ধরে, তাদের আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। এবং এই অনুষ্ঠান যারা পরবর্তীতে ইউটিউবে দেখবেন, তাদেরকে অগ্রিম ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইয়া। আশা করি আপনার অভিজ্ঞতাগুলো, আপনার যে কথাগুলো, সেগুলো আমাদের দর্শকদেরকে অনেক অনেক অনুপ্রাণিত করবে। তারা অনেক বাস্তবতা সম্পর্কে জানতে পারবে, এবং হচ্ছে তারা বাংলাদেশের যে সাহিত্য বিষয় সম্পর্কে আপনি যা জানালেন, তার থেকে অনেক কিছু শিক্ষা লাভ করতে পারবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, আবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আমাদের অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা চাইলে আমাদের অ্যাপটি ডাউনলোড করে আমাদের সাথে থাকতে পারেন, পাশাপাশি আমাদের ইউটিউব এবং ফেসবুক চ্যানেল আমাদের সাবস্ক্রাইব করতে পারেন। আগামী পর্বে অন্য প্রবাসীর সাথে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।